সেকেন্ড চ্যাপ্টার সলিউশন বা দ্রবণ। দেখো এই সলিউশন চ্যাপ্টারটা মেনলি ম্যাথামেটিক্যাল প্রবলেম পড়ে এখান থেকে। সেখানে কোশ্চেন আছে, ক্লাস 12-এ কোশ্চেন পড়ে, একটা 2 নম্বরের কোশ্চেন আর একটা 3 নম্বরের কোশ্চেন। মোট এই চ্যাপ্টার থেকে 5 নাম্বার আছে। এখন আমি বেশি ডেসক্রিপশানে যাচ্ছি না, যেহেতু আমার কাছে আধ ঘন্টা সময়, তাই আমি একদম টপিকে যাচ্ছি। সলিউশন যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটার প্রথমে যেটা আমরা স্টার্ট করব, দ্রবণ কাকে বলে। না দ্রবণ কাকে বলে না 2 বা ততোধিক পদার্থের সমসত্র মিশ্রণ, যার প্রতিটা উপাদানের আপেক্ষিক পরিমাণকে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ানো যায়। আবার বলছি, 2 বা ততোধিক পদার্থের একটা সমসত্ব মিশ্রণ। কী ধরনের পদার্থ? যেটা কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে। কঠিন তরল হতে পারে, তরল গ্যাস হতে পারে, গ্যাস কঠিন হতে পারে। 2 বা ততোধিক পদার্থের কঠিন তরল বা গ্যাস ব্র্যাকেটে সমসত্ব মিশ্রণ, যে মিশ্রণে প্রত্যেকটা উপাদানের যে আপেক্ষিক পরিমাণ, তাকে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত যদি বাড়ানো যায়, তাহলে তাকে আমরা বলবো দ্রবণ। এখন দ্রবণ দুটো পার্ট নিয়ে গঠিত। তাহলে দ্রবণের দুটো পার্ট, এক হচ্ছে দ্রাবক আর এক হচ্ছে দ্রাবক। দ্রাবক কাকে বলে? সলিউট, এই দ্রাবক। আর দ্রাবক কাকে বলে? সলভেন্ট, একে দ্রাবক বলে। ইংরেজিতে সলিউট আর সলভেন্ট। দ্রাবক কাকে বলে? না যার পরিমাণ দ্রবণে কম থাকে তাকে বলা হয় দ্রাবক, আর যার পরিমাণ দ্রবণে বেশি থাকে তাকে বলা হয় দ্রাবক। যেমন ধরো একটা চিনির জলীয় দ্রবণ। চিনির জলীয় দ্রবণে চিনি হচ্ছে দ্রাবক আর জল হচ্ছে দ্রাবক। ক্লিয়ার আশা করি। নেক্সট আমরা দ্রবণের বৈশিষ্ট্যের মধ্যে যাব। দেখো দ্রবণের সংজ্ঞার মধ্যেই আমরা কিন্তু দ্রবণের বৈশিষ্ট্যকে বলে দিয়েছি। যেমন হচ্ছে সমসত্ব মিশ্রণ হতে হবে, উপাদানগুলোর আপেক্ষিক পরিমাণকে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ানো যায়। নেক্সট হচ্ছে তরল, কঠিন, গ্যাসীয় সবাই কিন্তু দ্রবণ প্রস্তুত করতে পারে। আর যদি আয়ন তৈরি করে, দ্রবণের মধ্যে যদি দ্রাবক কণাগুলো আয়নে পরিণত হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে কণাগুলোকে আমরা ফিল্টার পেপার দ্বারা পৃথক করতে পারি না। এই হচ্ছে দ্রবণের অন্যতম বৈশিষ্ট্য। নেক্সট দেখো আমাদের যেটা পড়ার বিষয়, সেটা হচ্ছে দ্রাব এবং দ্রাবকের প্রকৃতির ওপর নির্ভর করে, আমরা দ্রবণকে কটা ভাগে ভাগ করতে পারি। দ্রাব এবং দ্রাবকের প্রকৃতির ওপর নির্ভর করে আমরা দ্রবণকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন দেখো দ্রাব হলো, আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, 8 ভাগে ভাগ করতে পারি টোটাল। যেমন দ্রাব যদি ধরো কঠিন আর দ্রাবক ধরো তরল, তাহলে কি বললাম? দ্রাব আর দ্রাবক এদের ভৌত অবস্থার ওপর ভিত্তি করে, এ কঠিন, এ ধরো কঠিন, এ ধরো তরল। তাহলে তার উদাহরণ কি? চিনির শরবত। যেমন তারপরে ধরো তরল আর দ্রাবক হচ্ছে গ্যাস, তাহলে কি? এরোসল। ঠিক আছে। তাহলে এই রকম আমরা মোট 8 রকম পাই, মানে এই পারমুটেশন কম্বিনেশন করে মোট 8 রকম, তরল, গ্যাস আর কঠিন এর ওপর ভিত্তি করে মোট 8 রকম আমরা দ্রবণ পেতে পারি। কেমন? এটা নিজেরা পড়বে। নেক্সট আমরা একবারে চলে যাচ্ছি দ্রবণের গাঢ়ত্ব প্রকাশের বিভিন্ন পদ্ধতি। এখন দ্রবণের গাঢ়ত্ব বলতে কি বোঝায়? না কোনো একটা দ্রবণের মধ্যে দ্রাবক কী পরিমাণে আছে সেটা নির্ণয় করার জন্য আমরা বিভিন্ন রাশি ইউজ করি, যেটা কি বলা হচ্ছে দ্রবণের গাঢ়ত্ব নির্ণায়ক রাশি। সেই রাশিমালাগুলো কি কি? না প্রথমে হচ্ছে শতকরা মাত্রা। সেকেন্ড হচ্ছে নর্মালিটি।
থার্ড হচ্ছে মোলারিটি, ফোর্থ হচ্ছে মোলালিটি, ফিফথ হচ্ছে ফর্মালিটি, সিক্স হচ্ছে মোল ফ্র্যাকশন, আর লাস্ট হচ্ছে পার্টস পার মিলিয়ন। এই মোট 8টা আমরা দ্রাব্যতার গাঢ়ত্ব নির্ণায়ক রাশিমালা আমাদের আলোচনা করতে হবে। এই জায়গাটা থেকে কিন্তু বেশ কিছু কোশ্চেন আছে, তাই এই জায়গাটা ভালো করে পড়বে। আজকে আমাদের পড়ানোর টপিকও এটা। তাহলে ফার্স্ট আমরা একে একে করে ব্যাপারগুলো তোমাদের বোঝাই। সাপোজ ধরো কোনো একটা দ্রবণে বা কোনো একটা শরবতের মধ্যে কী দিয়ে আমরা করেছি না চিনি প্লাস জল দিয়ে একটা শরবত বানিয়েছি, যেটার মোট আয়তন হয়েছে কি না 100 গ্রাম বললাম। কেমন ওজন করে দেখলাম চিনি আর জল নিয়ে মোট 100 গ্রাম এর পরিমাণটা হয়েছে, আয়তন বললাম নয়, পরিমাণটা হয়েছে, ওজন করে দেখা গেল। তাতে চিনি আছে ধরো 5%, 5 গ্রাম, 5 গ্রাম চিনি আর 95 গ্রাম জল। তাহলে মোট 100, এটা কিন্তু দ্রবণটা, এটা হচ্ছে দ্রাবক, এটা হচ্ছে দ্রাবক। তাহলে মোট 100 গ্রাম জলে চিনির পরিমাণ কত আছে, মানে দ্রাবকের পরিমাণ কত আছে 5 গ্রাম। তাহলে এখানে পার্সেন্টেজটা কত, 5% দ্রাব্য আছে, তাই না? 100 গ্রাম দ্রবণে আমরা 5% চিনি পাচ্ছি। কেমন? আবার দেখো এই ব্যাপারটাই আমি একটু অন্যভাবে বলছি, চিনি প্লাস জল, সেটা নিয়ে মোট আয়তনটা হচ্ছে 100 ml। তাতে চিনি কত আছে, 5 গ্রাম চিনি আছে, কিন্তু আমরা দ্রবণের পরিমাণটা কিসে করছি, আয়তনে। তাহলে এখানেও কিন্তু আমরা 5%ই পাবো, কিন্তু এই দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। এটা যে শতকরা পরিমাণটা নির্ণয় করছি, সেটা দেখো W/W, কেন না পরিমাণ বাই পরিমাণ এই রেশিওতে করছি, আর এর ক্ষেত্রে কিন্তু পরিমাণ আর আয়তনে করছি, তাই এখানে আমরা বলবো W/V। কেমন? তাহলে শতকরা মাত্রা আর একটা টাইপের হয়, সেটাও দেখো, এদিকে দেখাচ্ছি। দেখো ধরো 5 ml, আমরা ধরো তোমরা সবাই কি না ওই শীতকালে আম পান্নার শরবত হচ্ছে, বা দোকান থেকে ওই কি অরেঞ্জ জুস কিনে নেওয়া হচ্ছে, তার শরবত বানানো হচ্ছে, সেরকম কোনো একটা সিরাপ নেওয়া হয়েছে, সিরাপ নেওয়া হয়েছে আর জল নেওয়া হয়েছে। কেমন? দুটো মিশিয়ে দেখা গেল 100 ml হয়েছে, 100 ml হয়েছে। সিরাপ কত নেওয়া হয়ে গেছে, 5 ml নিয়েছে। তাহলে জল কত, 95 ml, কারণ বুঝতে অসুবিধা নেই। তাহলে এখানেও কত, 5%ই, কিন্তু এখানে কি V/V রেশিও, কেন এটাও আয়তন আর এটাও আয়তন। তাহলে কোনো একটা দ্রবণের 100 ভাগ পরিমাণে বা 100 ভাগ আয়তনে কোনো একটা দ্রাবের যে পরিমাণ বা যে আয়তন থাকে, তাকেই বলা হচ্ছে ওই দ্রবণের শতকরা মাত্রা। এখন দ্রবণের শতকরা মাত্রাকে আমরা কিন্তু 3 ভাগে ভাগ করতে পারি। দ্রবণের শতকরা মাত্রাকে আমরা 3 ভাবে প্রকাশ করতে পারি। কী কী সেটা? দ্রবণের শতকরা মাত্রাকে প্রকাশ করার 3টে পদ্ধতি কী কী? একটা হচ্ছে W/W, একটা হচ্ছে W/W এইতে, আর একটা হচ্ছে W/V, আর একটা কি না V/V, আয়তন, পরিমাণ বাই আয়তন, আর আয়তন বাই আয়তন, এই পদ্ধতিতে বের করতে পারি। তাহলে শতকরা মাত্রার নির্ণয় রাশিমালা কি? তাহলে শতকরা মাত্রা ইকুয়াল টু হবে W/W ইন্টু 100 বা W/V ইন্টু 100 বা
V/V ইন্টু 100। এই হচ্ছে শতকরা মাত্রা নির্ণয়ের রাশিমালা। কেমন বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে এই হচ্ছে শতকরা মাত্রা নির্ণয়ের রাশিমালা। সাপোজ আমি একটা অঙ্ক বলছি, দেখো বললো 10 ml কোনো দ্রবণে 2 গ্রাম চিনি দ্রবীভূত আছে, চিনি আছে, এর শতকরা মাত্রা কত? তাহলে আমরা এখানে কি কোন রাশিমালা পাচ্ছি? দেখো এটা পাচ্ছি ভি, এটা পাচ্ছি ডাব্লিউ। তাহলে আমরা কোনটা ইউজ করবো? এটা। তাহলে শতকরা মাত্রা ইকুয়াল টু হবে 2/10 ইন্টু 100, তাহলে হচ্ছে 20%। কেমন? তার মানে 100 ml যদি আমরা দ্রবণ নিতাম তাহলে 20 গ্রাম চিনি থাকবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই গেল শতকরা মাত্রা। নেক্সট আমরা যাবো যে পার্টটায়, সেটা হচ্ছে নর্মালিটি। দেখো নর্মালিটি কাকে বলে? ফার্স্ট নর্মালিটি পড়ার আগে আমরা তুল্যাঙ্ক ভরের ব্যাপারটা জানি। তুল্যাঙ্ক ভর কাকে বলে? না কোনো একটা আমি তোমার এক্সপ্লেনেশন বা তোমার সংজ্ঞাতে যাচ্ছি না, একবারে কীভাবে তুল্যাঙ্ক ভর বের করতে হয় সেটা বলছি। কোনো একটা যৌগের তুল্যাঙ্ক ভর বের করতে গেলে প্রথমে কোনো একটা মৌলের তুল্যাঙ্ক ভর বের করতে হলে তাকে পারমাণবিক ভর, তার পারমাণবিক ভরকে তার যোজ্যতা দিয়ে ভাগ করতে হয়। যদি কোনো অ্যাসিডের তুল্যাঙ্ক ভর বের করতে হয় তাহলে তার আণবিক ভরকে তার ক্ষারগ্রাহিতা দিয়ে ভাগ করতে হয়। যদি কোনো ক্ষারের তুল্যাঙ্ক ভর বের করতে হয় তাহলে তার আণবিক ভরকে তার অম্লগ্রাহিতা দিয়ে ভাগ করতে হয়। আর যদি কোনো লবণের তুল্যাঙ্ক ভর বের করতে হয় তাহলে তার আণবিক ভরকে ভাগ করতে হয় ক্যাটায়নের চার্জ ইন্টু ক্যাটায়নের সংখ্যা, অর অ্যানায়নের চার্জ ইন্টু অ্যানায়নের সংখ্যা। এগুলো তোমরা ক্লাস 11-এ পড়েছো, 11-এর টপিকগুলো একটু দেখবে, প্রথম চ্যাপ্টারে ছিল। তাহলে এবার নর্মালিটি ব্যাপারটা কি? নর্মালিটি হচ্ছে ভালো করে সংজ্ঞাটা শুনবে, কোনো একটা দ্রবণের 1 লিটারে বা 1000 ml কোনো একটা দ্রাবের যত গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ দ্রবীভূত থাকে তাকেই বলা হবে ওই দ্রবণটার নর্মালিটি। আবার বলছি, কোনো একটা দ্রবণের 1 লিটারে বা 1000 ml কোনো দ্রাবের যত গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ দ্রবীভূত থাকে তাকেই বলা হবে ওই দ্রবণের নর্মালিটি। এখন গ্রাম তুল্যাঙ্ক আমরা কীভাবে বের করব? না ওর পরিমাণকে ওর তুল্যাঙ্ক ভর দিয়ে ভাগ করলে, দ্রাবের পরিমাণকে দ্রাবের তুল্যাঙ্ক ভর দিয়ে যদি ভাগ করা হয় তাহলে সেটা বেরোবে তার গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ। তাহলে নর্মালিটিকে আমরা তাহলে কি বললাম? নর্মালিটিকে আমরা ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করি। তাহলে নর্মালিটির ইকুয়েশনটা কি হচ্ছে? না দ্রাবের পরিমাণ, ডাব্লিউটা হচ্ছে দ্রাবের পরিমাণ, বাই দ্রাবের তুল্যাঙ্ক ভার ইন্টু ভি, যদি ভিটা এমএল এ হয়, ইফ ভি ইন এমএল দেন এখানে 1000 দিয়ে গুণ। আর যদি এটা লিটারে হয়, মনে রাখবে ভি যদি লিটারে হয় তাহলে 1000টা থাকবে না। কেমন? তাহলে ডাব্লিউটা কি? না ওয়েট অফ সলিউট ইকুয়াল টু হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সলিউট। ভিটা কি? ভলিউম অফ সলিউশন। কেমন? তাহলে এই হচ্ছে নর্মালিটির একক। এখন নর্মালিটির রাশিমালা। নর্মালিটির একক কি? না নর্মালিটির একক হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার। কেমন? এবার হচ্ছে নর্মালিটি তাপের ওপর, উষ্ণতার ওপর নির্ভর করে। কেন? দেখো নর্মালিটিটা হচ্ছে আয়তন নির্ভর রাশি। উষ্ণতা বাড়ালে আয়তন তো বৃদ্ধি পায়, বা উষ্ণতা কমালে আয়তন কমে। এই নর্মালিটি একটা তাপ নির্ভর রাশি। আবার নর্মালিটির ক্ষেত্রে কিন্তু কোনো একটা বিশেষ যৌগ ক্ষেত্রে, যেমন তোমরাই জানো KMnO4 এই যৌগটা অ্যাসিড মাধ্যমে একরকম তুল্যাঙ্ক ভর দেয়,
ক্ষারীয় মাধ্যমে একরকম তুল্যাঙ্ক ভার, আবার প্রসম মাধ্যমে একরকম তুল্যাঙ্ক ভার দেয়, তাই না? তাহলে KMnO4 এর কিন্তু বিভিন্ন মাধ্যমে তুল্যাঙ্ক ভার আলাদা। তাহলে সেরকমই KMnO4 দ্রবণের কিন্তু নর্মালিটি মাধ্যমের ওপর ডিপেন্ড করে। তাহলে নর্মালিটি রাশিটার ব্যবহারে দুটো অসুবিধা আছে। এক হচ্ছে এ উষ্ণতার ওপর ডিপেন্ড করে, আর দুই হচ্ছে বিভিন্ন যৌগের ক্ষেত্রে কিছু কিছু যৌগ আছে যাদের তুল্যাঙ্ক ভার বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকমের হয়, তার ক্ষেত্রে কিন্তু আমরা তাদের নর্মালিটি ফিক্সড করতে পারবো না। এই দুটো হচ্ছে নর্মালিটি ব্যবহারের অসুবিধা। নেক্সট আমরা যেটা যাবো, এটা গেল নর্মালিটি। নেক্সট আমরা যেটাই যাবো সেটা হচ্ছে মোলারিটি। এখন মোলারিটি কাকে বলে? মোলারিটি হচ্ছে, দেখো, মোলারিটি মোলারিটিকে আমরা ক্যাপিটাল M দিয়ে প্রকাশ করি। এর সংজ্ঞাটা কি নর্মালিটির মতনই। কোনো একটা দ্রবণের 1000 ml বা 1 লিটারে কোনো একটা দ্রবণের মানে দ্রাবক আর দ্রাবক মিশিয়ে, কিন্তু আগেরটাও তাই, 1000 ml যত গ্রাম অনুপরিমাণ দ্রাব থাকে, আগেরটা যত গ্রাম তুল্যাঙ্ক, এটা যত গ্রাম অনুপরিমাণ দ্রাব থাকে তাকেই বলা হবে ওই দ্রবণের মোলারিটি। তাহলে এক্ষেত্রে এককটা, এখানে রাশিমালাটা কি, মোলারিটি ইকুয়াল টু হয় W/M ইন্টু V, ওপরে 1000 গুণ হবে যদি ভিটা ml থাকে। তাহলে এখানে ডাব্লুটা কি, দ্রাবের পরিমাণ, একই রকম ওয়েট অফ সলিউট। এমটা কি, M ইকুয়াল টু হচ্ছে মলিকিউলার ওয়েট অফ সলিউট, মানে দ্রাবের আণবিক ভর। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এখানের অসুবিধাটা কি? এখানের অসুবিধাটা হচ্ছে ওই উষ্ণতা। দেখো, আয়তন আছে বলে এটাও কিন্তু উষ্ণতা নির্ভর একটা রাশি, তাই এখানেও উষ্ণতার ওপর মোলারিটি ডিপেন্ড করে। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট আমরা পড়ব মোলারিটি আর নর্মালিটির মধ্যে তুলনাটা। দেখো, নর্মালিটি ইকুয়াল টু আমরা কি পেয়েছি? নর্মালিটি ইকুয়াল টু পেয়েছি W/E ইন্টু V, ওপরে হচ্ছে 1000। এখন দেখো, ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু কী হয়? মোলারিটি বাই N হয়, তাই তো বললাম। এই মলিকিউলার ওয়েট বাই N হয়, ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু N, মানে হচ্ছে যোজ্যতাটা। কেমন? তাহলে আমরা এখানে কি লিখতে পারি না, M এর জায়গায় আমরা লিখতে পারি M ইকুয়াল টু E ইন্টু N লিখতে পারি, E ইন্টু N লিখতে পারি। তাহলে সেই ব্যাপারটা আমরা মোলারিটির জায়গায় লিখছি। তাহলে মোলারিটি ইকুয়াল টু W ইন্টু 1000 বাই M এর জায়গায় লিখলাম আমরা E ইন্টু N ইন্টু হচ্ছে V। এবার Nটাকে যদি আমরা এই দিকে পাশে লিখি N, তাহলে এই যে পার্টটা পাচ্ছি এটা কি না নর্মালিটি, তাহলে নর্মালিটি বাই N। তাহলে অর নর্মালিটি ইকুয়াল টু N ইন্টু মোলারিটি, এটা মনে রাখবে, অঙ্কে লাগবে আমার। তাহলে নর্মালিটি ইকুয়াল টু N ইন্টু মোলারিটি, দেন নর্মালিটি ইকুয়াল টু N ইন্টু মোলারিটি। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এটা মনে, তাহলে এই গেল মোলারিটি। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মোলালিটি। এখন মোলালিটি কাকে বলে? মোলালিটিকে আমরা ছোট হাতের M দিয়ে প্রকাশ করি। এখানে সংজ্ঞাটা একটু আলাদা। কি শোনো ভালো করে, কোনো একটা দ্রাবকের, আগেরটা ছিল দ্রবণের, এখানে শুধু দ্রাবকটা, কোনো একটা দ্রাবকের 1000 গ্রামে যত গ্রাম অনুপরিমাণ দ্রবীভূত থাকে, কোনো একটা দ্রাবকের 1000 গ্রামে যত গ্রাম অনুপরিমাণ দ্রবীভূত থাকে তাকেই বলা হয় ওই দ্রবণের মোলালিটি। তাহলে এখানে এক্সপ্রেশনটা কীরকম না, দেখো এখানে এক্সপ্রেশনটা হচ্ছে W/M2 ইন্টু W1, উপরে হচ্ছে 1000। কেমন? তাহলে W2 কি? W2 হচ্ছে ওয়েট অফ সলিউট, W1 ইকুয়াল টু ওয়েট অফ সলভেন্ট। এটা কিসে আছে? গ্রাম এককে আছে, গ্রামে আছে বলে 1000, আর যদি গ্রামে না থাকতো তাহলে এটা কিন্তু 1 হতো। হ্যাঁ, M2টা কি?
m2 হচ্ছে মলিকিউলার ওয়েট অফ সলিউট। কেমন? এই হচ্ছে মোলালিটি। এখন দেখো মোলালিটির কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে কি না, দেখো উষ্ণতা নির্ভর রাশি নয়, উষ্ণতা নিরপেক্ষ। কারণ এখানে যে কটা আছে সব হচ্ছে পরিমাণের একক, পরিমাণ আছে, এটা পরিমাণ তো উষ্ণতা নির্ভর নয়। তাই এটাকে কিন্তু আমরা বলতে পারি যে হচ্ছে উষ্ণতা নিরপেক্ষ রাশি। এটাই কিন্তু নর্মালিটি মোলারিটির থেকে মোলালিটির অ্যাডভান্টেজ। কেমন? তাহলে এর কি একক হবে? দেখো আমি মোলারিটির আগেরটা মোলারিটি ক্যাপিটাল এর একক বলতে ভুলে গিয়েছিলাম। এটা কি হবে? মোল পার লিটার। আর নর্মালিটির একক কী ছিল না, গ্রাম ইকুইভ্যালেন্ট বাই পার লিটার। আর মোলালিটির একক হচ্ছে, তাহলে মোলালিটির হবে গ্রাম বা মোল পার কেজি। কেমন? তাহলে এই হচ্ছে আমাদের মোলারিটি, নর্মালিটি, মোলালিটি এদের এক্সপ্রেশন। নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে ফর্মালিটি। দেখো ফর্মালিটি ব্যাপারটা কি না, সংকেত ভর থেকে, এটা কিছুই নয়, সেম অ্যাজ মোলারিটি। এখানে শুধু কী হবে, আয়নীয় যৌগের ক্ষেত্রে যে মোলারিটির কথাটা বলবো সেটাই বলা হবে ফর্মালিটি। কেমন? নিজেরা পড়বে, এখান থেকে কোনো অঙ্ক আসে না, শুধু বই থেকে একটু পড়বে। যেমন NaCl এর ক্ষেত্রে তোমরা ক্লাস 10-এ পড়েছিলে, NaCl এর আণবিক ভর না বলে সংকেত ভর কেন বলা হয়, তাই না? তাহলে সংকেত ভর দিয়ে যে অণুগুলোর আমরা স্ট্রেংথ বের করবো মোলারিটির ফর্মুলা ব্যবহার করে, সেটাই হচ্ছে ফর্মালিটি। কেমন? নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ। তাহলে আমরা যাচ্ছি মোল ফ্র্যাকশন। সাপোজ ধরো কোনো একটা সলিউশনে সলিউট আছে আর সলভেন্ট আছে, তাই না? সলিউট কতটা আছে না N1 মোল, ওর মোল নাম্বার বের করছি, মোল কতটা আছে N1 মোল, আর এর আছে N2 মোল। তাহলে এই সলিউশনটার মধ্যে টোটাল মোল নাম্বার কত, টোটাল মোল কত N1 প্লাস N2, তাই তো? দেন তাহলে মোল ফ্র্যাকশন অফ সলিউট ইকুয়াল টু হবে N1 বাই N1 প্লাস N2, যেটাকে আমরা x দিয়ে প্রকাশ করি, এখানে আমরা x1 বললাম। একইভাবে মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট, এটা ইকুয়াল টু হবে N2 বাই N1 প্লাস N2, দ্যাট ইজ ইকুয়াল টু x2। তাহলে আমরা মোল ফ্র্যাকশন কাকে বলবো? কোনো একটা দ্রবণে কোনো একটা উপাদানের মোল সংখ্যা এবং মোট মোল সংখ্যার যে অনুপাত, তাকে ওই উপাদানের আমরা মোল ভগ্নাংশ বলি। আবার বলছি, কোনো একটা দ্রবণের কোনো একটা উপাদানের যে মোল সংখ্যা এবং দ্রবণের যে মোট মোল সংখ্যা, তার অনুপাতকে আমরা বলবো মোল ফ্র্যাকশন। কেমন? তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এই ইকুয়েশন দুটো থেকে তুমি 1 আর 2 ইকুয়েশন থেকে তুমি বলতে পারো, দেখো x1 প্লাস x2 ইকুয়াল টু অলওয়েজ 1 হবে। কেমন? তাই না? তাহলে এই হচ্ছে মোল ফ্র্যাকশন। নেক্সট আমরা যাব পার্টস পার মিলিয়ন বা ppm এককে। পার্টস পার মিলিয়ন ব্যাপারটা কি? ppm বা পার্টস পার মিলিয়ন ব্যাপারটা কি? 10 লক্ষ ভাগ কোনো একটা দ্রবণে, 10 লক্ষ ভাগ দ্রবণে, সেটা পরিমাণও হতে পারে, আয়তনও হতে পারে। দ্রবণে কোনো একটা দ্রাবের যে পরিমাণ দ্রবীভূত থাকে তাকেই বলা হচ্ছে পার্টস পার মিলিয়ন। যেমন 10 লক্ষ ভাগ 10 টু দি পাওয়ার 6 এই ভাগ কোনো একটা দ্রবণে। ক্লিয়ার? এবার এর আবার দুটো পার্ট আছে, এটাকে আমরা দুভাগে ভাগ করতে, একটা হচ্ছে W/W, ppmটা W/W-তে প্রকাশ করা যেতে পারে, আর একটা করা যেতে পারে ppmটাকে আমরা W/V-তে প্রকাশ করতে পারি। এই দুটো ভাগে পার্টে আমরা এই দুটোকে প্রকাশ করতে পারি।
তাহলে এখানে আমরা প্রথমটা এবং দ্বিতীয়টাকে কীভাবে প্রকাশ করি দেখো, সেটা হচ্ছে সলিউটের পরিমাণ গ্রামে বাই সলিউশনের পরিমাণ গ্রামে ইন্টু 10⁶। ক্লিয়ার? নেক্সট হচ্ছে যদি আমরা W/V তে প্রকাশ করি তাহলে সেটা কি হবে না, সলিউটের পরিমাণ গ্রামে বাই সলিউশন ইন ml ইন্টু 10⁶। এটা আয়তন, এটা পরিমাণ। এই হচ্ছে আমরা ppmকে প্রকাশ করি। তাহলে এই পর্যন্ত তোমাদের আজকে আমি পড়ালাম। এবার আর একটা কোশ্চেন এখান থেকে, যেহেতু সময় আছে, আমি আর একটা কোশ্চেন আলোচনা করছি তোমাদের। দেখো আর একটা কোশ্চেন এখান থেকে খুবই পড়ে, সেটা কি না, মোলারিটি আর নর্মালিটির মধ্যে কার গাঢ়ত্ব বেশি? দেখো ভালো করে যদি লক্ষ্য করো, এর ক্ষেত্রে দেখো, ধরো আমরা 1 মোলার দ্রবণ করেছি, তাহলে 1 মোলার দ্রবণ পড়েছি। ধরো 1 মোলার দ্রবণ মানে কি না, কোনো একটা দ্রবণের 1000 ml 1 মোল দ্রবীভূত আছে। তাহলে সেখানে দ্রবণটা হচ্ছে দ্রবণ ইকুয়াল টু হচ্ছে 1000 ml দ্রবণ। কেমন? দ্রবণটা হচ্ছে 1000 ml, যার মধ্যে কি আছে, দ্রাব আছে 1 মোল প্লাস দ্রাবক আছে প্লাস 1 মোল দ্রাবক 1 মোল প্লাস আছে দ্রাবক, দুটো মিলিয়ে হচ্ছে 1000 ml। কিন্তু মোলালিটিতে যদি যাও তাহলে সেখানে দ্রবণটা কীরকম, দ্রবণটা হয়েছে 1000 গ্রাম দ্রাবক প্লাস 1 মোল, 1000 গ্রাম দ্রাবক প্লাস 1 মোল দ্রাবক। তাহলে ধরো জলের ক্ষেত্রে আমরা যদি বলি, জলের ক্ষেত্রে ঘনত্বটা কি, 1 গ্রাম পার ml ধরা হয়, 1 গ্রাম পার cc ধরা হয়। তাহলে 1000 mlও যা জলের ক্ষেত্রে 1000 গ্রামও তাই হবে, তাই না? জলের ক্ষেত্রে বলছি, জলের ক্ষেত্রে 1000 গ্রাম দ্রাবক জল হবে, 1000 ml জলটা একই হবে। তাহলে বলো কোন ক্ষেত্রে আয়তনটা বেশি হয়ে যাচ্ছে, নিশ্চয়ই এর ক্ষেত্রে আয়তনটা বেশি হয়ে যাবে, কারণ এইটা প্লাস আবার এটা, আর এর ক্ষেত্রে এটা কিন্তু ফিক্সড 1000ই থাকছে, তাই না? তাহলে বলো আমার ভিটা যত বাড়ে, এমনি এদের রাশিমালা কি, এদের রাশিমালা হচ্ছে তলায় হচ্ছে মোট যে জায়গা, মোট দ্রবণের পরিমাণটা, সেটা আয়তনই হোক আর ভরেই হোক। তাহলে এই মানটা যত বাড়বে, এটা কিন্তু সেম থাকছে, W2/m2, এটা কিন্তু সেম থাকছে, এটা হচ্ছে 1000। এই পার্টটা কিন্তু দুজনের ক্ষেত্রে সেমই আছে, কিন্তু এইটা কার ক্ষেত্রে বেশি হয়ে যাচ্ছে না, মোলালিটির ক্ষেত্রে এই পার্টটা কিন্তু ম্যাক্সিমাম বেশি হয়ে যাচ্ছে, এটা বেশি হয়ে যাচ্ছে এই পার্টটা, তাই না? কারণ এই পরিমাণটা তো টোটালটা তো বেশি হয়ে যাচ্ছে, যার কারণে মোলালিটির গাঢ়ত্বটা মোলারিটির থেকে কম হয়। তার মানে সবসময় মোলারিটি কনসেন্ট্রেট মানে ডেন্সিটি D of 1 মোলার দ্রবণ ইজ গ্রেটার দ্যান D of 1 মোলাল দ্রবণ। কেমন? তাহলে এই ব্যাপারটা কিন্তু একটু বুঝতে পেরেছিল আশা করি। এটা হচ্ছে দেখো টোটালটা বেড়ে যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু এটা টোটালটাই 1000, এখানে 1000 প্লাস সামথিং, এবার সেটা তো নিচে আসবে। তাহলে নিচে আসা মানেই সেটা কী হচ্ছে, পরিমাণটা কমিয়ে দিচ্ছে, তাই না? তাহলে ইয়েতে হরে যত বেশি হবে তত তো এক্স্যাক্ট মানটা তত কম হয়, তার কারণেই মোলালিটির মানটা কম। এবার পরে একটা ডেফিনেশন আর একটা কথা বলে দিচ্ছি শোনো। যেমন বললো 1 নর্মাল দ্রবণ বলতে কী বোঝো, কিছুই নয়, 1000 ml দ্রবণে যদি 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ দ্রাবক দ্রবীভূত থাকে তখন তাকে বলা হয় 1 নর্মাল দ্রবণ। তাহলে 2 নর্মাল দ্রবণ কি, কোনো একটা দ্রবণের 1000 ml যদি 2 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ দ্রাবক দ্রবীভূত থাকে তাকে বলা হয় 2 নর্মাল। তাহলে 1 মোলার জলীয় দ্রবণ কি, 1000 ml দ্রবণে যদি 1 মোল দ্রাবক দ্রবীভূত থাকে। যেমন 1 মোলাল দ্রবণ কি না, কোনো একটা দ্রাবকের 1000 গ্রামে যদি 1 গ্রাম পরিমাণ দ্রাবক দ্রবীভূত থাকে তখন তাকে বলা হয় 1 মোলাল দ্রবণ। কেমন? তাহলে এই ব্যাপারগুলো একটু পড়তে হবে। আজকে এটাই পড়া তোমাদের। নেক্সট দিন আমি এখান থেকে কিছু অঙ্ক করিয়ে পরের পার্টটা ধরবো। এখান থেকে কিন্তু অঙ্ক পড়ে, বই থেকে তোমরা একটু অঙ্কগুলো দেখবে।